হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো 3-0 নিয়ে। 3-0 সম্পর্কে অনেকেই জানি। তো যেহেতু 3-0 নিয়ে আমি একটু পড়াশোনা করি, একটু গবেষণা করি, একটু শেখাই। তো সেক্ষেত্রে আমি কতটুকু বুঝি এটা আপনাদেরকে একটু জানাতে চাই। সো কথা হবে 3-0 নিয়ে। আপনারা হয়তো এমডিজিজ, এসডিজিজ এগুলো জানেন। এই ধরনের অনেক ধরনের গোল আছে পৃথিবীতে। সো সেগুলো সম্পর্কে একটু কথা বলব। সো 3-0 মানে হলো ৩টা জিরোর কথা বলে। এটা আমরা মুখস্থের মতো অনেকে জানি। জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। এগুলা কেন? এটা নিয়ে আজকের কথা। তো আমরা এটা 3-0 কেবলমাত্র শুধু বাংলাদেশের জন্য বলতেছি তা না আরকি। এটা সারা ওয়ার্লড ওয়াইড এর ক্ষেত্রে। সো ওয়ার্ল্ডের একটু বর্তমান সিচুয়েশনটা একটু দেখতে চাই। আপনারা হয়তো অনেকেই ওয়ার্ল্ড ইকোনমিক পিরামিডের নাম শুনে থাকবেন। একজন ভদ্রলোক, উনার নাম হলো ডক্টর প্রহলাদ। উনি আ প্রফেসর প্রহলাদ। উনি আমেরিকার একজন আ একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনি পৃথিবীর সমস্ত জনসংখ্যাকে লো পারচেজ পাওয়ার এবং হাই পারচেজ পাওয়ার মানে গরিব লোক আর ধনী লোক এইভাবে উনি এই জনসংখ্যাকে একটু বিন্যাস করে দেখলেন যে চেহারাটা দেখতে কেমন মনে হয়। সো বিন্যাস করে দেখেন যেটা দেখতে একটা পিরামিডের মতো মনে হয়। যেমন ধরেন মানে বছরে যা পারচেজ পাওয়ার $১৫০০ নিচে এরা একটা গ্রুপে আছে। আর যাদের পারচেজ পাওয়ার ১৫০০ থেকে ২০,০০০ যাদেরকে আমরা হয়তো মধ্যবিত্ত বলবো। আর যাদের $২০,০০০ উপরে এটা হলো পারচেজ পাওয়ার পার ইয়ার। তো নিচেরটাতে যদি তাকাই পার ইয়ার যদি $১৫০০ হয় তাহলে ডেইলি মোটামুটি $৫ এর মতো হবে। তো যদি এই $৫ নিচে যা পারচেজ পাওয়ার এই পারচেজ পাওয়ার কিন্তু আপনি শুধু কেবলমাত্র ডলারকে টাকাতে কনভার্ট করলে হবে না। এটা পিপিপি টার্মে করা একটু আ বড় আকারে দেখাবে। তো পিপিপি নিয়ে অন্যদিন কথা বলবো। তো ধরে নেন আরকি যে $৫ এর নিচে তার ডেইলি পারচেজ পাওয়ার আছে। তারা একটা কমিউনিটিতে বসবাস করে আরকি, মানে একটা লেয়ারে বসবাস করে। সেই লেয়ারটাকেই এটাকে নাম দেওয়া হয়েছে বিওপি লেয়ার বা বেস অফ দ্য পিরামিড লেয়ার। সো এই পিরামিড লেয়ারে উনি দেখলেন আরকি যদি জনসংখ্যা তখন মনে হয় উনি যখন বইটা লিখেছেন, এখন তো জনসংখ্যা প্রায় ৮ বিলিয়নের মতো। তখন জনসংখ্যা ছিল হয়তো 6.3 বিলিয়ন পিপল। তো এই জনসংখ্যাকে দেখলে দেখা গেল আরকি যে একবারে নিচের লেয়ারে আছে হলো 4 বিলিয়ন, অলমোস্ট লাইক 69% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন এখানে আছে। তার মানে শুধু গরিব লোক আমাদের দেশে আছে তা চিন্তা করার কোনো কারণ নেই। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের জাপানেও আছে। তো কিন্তু যেই জায়গাটা অ্যালার্মিং সে জায়গাটা হলো বড়লোকদের সংখ্যা কম, মাত্র 2% লোক। এবং খুবই আনফরচুনেটলি আমরা যত সব ডেভেলপমেন্ট কাজ করি এবং টেকনোলজি ডেভেলপ করি, দেখা গেল আরকি যে এই আম আমাদের যে সোশ্যাল সার্ভিসগুলো আমরা ডিজাইন করি, এগুলো এই নিচের বিওপি লেয়ারে পৌঁছে না। যেমন একটা স্ট্যাটিস্টিক্স আছে, পৃথিবীর এখনো প্রায় 1/7 লোক লেখাপড়া জানে না, লিখতে পারে না, পড়তে পারে না। পৃথিবীর প্রায় আম অলমোস্ট 50% লোক এখন হেলথ কেয়ারের অ্যাক্সেস পায় না, কোয়ালিটি হেলথ কেয়ার অ্যাক্সেস পায় না। সো কারা এই জনসংখ্যাটা? এই জনসংখ্যাটার অনেকটা জনসংখ্যাই এই নিচের লেয়ারটা মানে বিওপি লেয়ারে বসবাস করে। এবং এখানে আমরা সবসময়ই আমরা যেহেতু আ খুব জনসাধারণ আমরা, মানুষ একজনকে আরেকজনের দুঃখ কষ্টে পাশে দাঁড়াই। তো সুতরাং মানুষ যেটা করে এই বিওপি লেয়ার লোকজনদেরকে চ্যারিটি দিয়ে সবসময় সহযোগিতা করে। সো এটা একটা মানে চ্যারিটি ভালো জিনিস। এটা শর্ট টার্মের জন্য ভালো। কিন্তু লং টার্মে এটা কোনো সলিউশন হয় না আরকি। দেখা যায় গরিব গরিবই থেকে যায়। সো এইটাকে কিভাবে আ এই গরিবত্ব, পভার্টি থেকে কীভাবে দূর করানো যায়। সো এটা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে আসলে পৃথিবীতে কতগুলো গরিব লোক আছে সেটা বুঝছেন এবং এই চেহারাটা এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে না। সো উই হ্যাভ টু ডু সামথিং। এটাই হলো কথা। তো আ এখানে কিছু কান্ট্রির নাম দেওয়া। কিন্তু পৃথিবীর ১ বিলিয়ন জনসংখ্যা ছিল হলো ১৮০৪ সালে। এখন থেকে ২০০ বছর আগে। ১ বিলিয়ন লোক। আর ২ বিলিয়নে আসতে সময় লাগছে হলো প্রায় ১২৩ বছর। ১৯২৭ সালে মানে এই পৃথিবীতে ২ বিলিয়ন লোক ছিল। তারপরে ৩ বিলিয়ন ১৯৬০ সালে। তারপরে দেখেন যে কি বেগে লোক সংখ্যা বেড়েছে। এই 13 ইয়ার্স, 12 ইয়ার্স, 11 ইয়ার্সে আমরা ১ বিলিয়ন করে লোক এড হইছে। সো নেক্সট হয়তো ১ বিলিয়ন মাত্র ৯ বছরে যুক্ত হবে। কিন্তু কাহিনীটা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা বাড়ানো কোনো পাপের জিনিস না, কোনো খারাপ জিনিস না। হয়তো আ অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কিন্তু কাহিনীটা হলো কোন জায়গায় বাড়তেছে, ওই জায়গাটা যদি একটু খেয়াল করেন। এই যে একটু আগে যে পিরামিডটা দেখাইলাম না?
এই পিরামিডটার উপরের দিকে মনে করেন যে জাপান, আমেরিকা, ইউরোপ দে আর লুজিং পপুলেশন, কিন্তু পপুলেশনটা বাড়তেছে হলো বিওপি লেয়ারটাতে। এই যেই জায়গাটাতে বলতেছি আর কি যে পারচেস পাওয়ার যাদের লো, এইখানে আমাদের জনসংখ্যাটা বাড়তেছে। সো এই কান্ট্রিগুলো অথবা ওই এই লেয়ারের লোকজন অলরেডি ওনাদের যে সামাজিক সমস্যাগুলো আছে, হেলথ কেয়ার অ্যাক্সেস পাচ্ছে না, এডুকেশন অ্যাক্সেস পাচ্ছে না, যত আনএমপ্লয়মেন্টগুলো এখানে বেশি। তারপর দেখা গেল আর কি যে এখন যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে ওগুলোর ভুক্তভোগী। সো এই ইস্যুগুলো দেখা যাবে আর কি যে দিনের দিন এগুলো যতই জনসংখ্যা বাড়তে থাকবে ওই পপুলেশনটার আরও বেশি সমস্যায় ওনারা সম্মুখীন হবেন। এই প্রবলেমটা সলভ করতে হবে। সো এটা কি করা যায়? সো ১৯৯০ সালের দিকে পৃথিবীর যত লিডার আছেন ওনারা সবাই একটা লিস্ট করা শুরু করলেন যে ঠিক আছে দেখি তো পৃথিবীর প্রবলেমগুলো কী কী। সো ওই প্রবলেমগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু গোল ক্রিয়েট করতে পারি কিনা। সো 2000-এর দিকে একটা গোল ক্রিয়েট হলো, এটার নাম দেওয়া হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তার মানে হলো আপনার যেহেতু এটা 2000 সালে করা হয়েছে এবং গোলটা হলো যে 15 বছরে ওনার মনিটর করে দেখতে চান যে পৃথিবীর আসলে সমস্যাগুলোর কতটুকু সমাধান হলো। তো 8টা গোলে উপনীত হলো। এই প্রথম গোলটা আছে ইরাডিকেট পভার্টি। এটা বলে আর কি যে এখন বর্তমানে একটা বেঞ্চমার্ক তৈরি করে প্রত্যেকটা কান্ট্রির জন্য যে আমার এখন পভার্টি লেভেল হলো ধরেন যে 10 জন গরিব লোক আছে। সো বাই 15 ইয়ার্স আমরা এটাকে 50% আনতে পারি কিনা, 5 জনে আনতে পারি কিনা। সো এরকম গোল ক্রিয়েট করা হলো। তো এই গোলগুলো যখন ক্রিয়েট হয় তো আপনাকে যেহেতু এটাকে মনিটর করতে হবে, সো এই জন্য এটাকে কীভাবে মাপবেন, তার জন্য মাপনি লাগবে, সেটা কি বললো ইন্ডিকেটর। সো এই 8টা গোলকে 18টা টার্গেট তৈরি করে 48টা ইন্ডিকেটরের মাধ্যমে এটাকে দেখা হলো 15 বছর। সো যখন এই গোলগুলো তৈরি হয় আমাদের প্রফেসর ইউনুস ছিলেন ওয়ান অফ দেম। উনি অ্যাডভোকেসি মেম্বার হিসেবে যুক্ত ছিলেন এমডিজিতে। তো যেহেতু পভার্টি নিয়ে কথাবার্তা হচ্ছিল আমি ভাবলাম হয়তো এটা ওনার কোনো ইনফ্লুয়েন্স ছিল কিনা যে কেন 1 নম্বর গোলটা পভার্টি আছে। তো ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলে যে না এরকম কোনো মানে এই লিস্টটা 1 নম্বর গোলে আসা মানে এটা কোনো প্রায়োরিটি হিসেবে দেওয়া হয়নি। তবে একটা জিনিস ইনফ্লুয়েন্স করছে সেটা হচ্ছিল আর কি যে উনি অন্যান্য ওনার বক্তৃতা শুনেছি, উনি বলতে শুনেছি আর কি যে পভার্টি হতে পারে একটা রুট কজ। যে যতগুলো সামাজিক সমস্যা আছে তার রুট কজটা পভার্টির দিকে। কেন? যে আপনার হাতে যদি টাকা থাকে ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু এডুকেশন, আপনার যদি টাকা থাকে ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু হেলথ কেয়ার। সো যদি আপনি পভার্টিকে প্রথম সলভ করতে পারেন দেন আদার প্রবলেমস উইল সলভ অটোমেটিক্যালি। সো এটা হলো ওনার কথা। সো 15 বছর বা 10 বছর 12 বছর পার হওয়ার পরে দেখলো আর কি যে কিছু কান্ট্রি খুব ভালো করতেছে, কিছু কান্ট্রি খুব খারাপ করতেছে। সো এবং কিছু জিনিস দেখলেন আর কি যে এইটা কেবলমাত্র ডেভেলপিং কান্ট্রির জন্য তৈরি করা। সো তারপরে ওনারা আবার বসলেন, বসে এইবার আরেকটু লং টার্ম যে 2016 থেকে লং টার্ম মানে একই সময় 15 বছর 2016 থেকে 2030 পর্যন্ত নতুন করে আবার করে গোল তৈরি করলেন। এটাকে নাম হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজিস। সো এইখানে এই সাস্টেনেবল গোলে এই 8টা গোল না, এটাকে এক্সটেন্ড করে বানানো হলো 17টা গোল। সো শুরু হলো পভার্টি দিয়ে 1 নম্বর। এখন দেখেন এটা এর আগে এমডিজিতে ছিল এরাডিকেট পভার্টি, মানে পভার্টিকে আপনি 50%-এ নিয়ে আসা, ওটা ছিল টার্গেট। আর আপনার এসডিজিতে এসে এটাকে বলতেছে নো পভার্টি, মানে হলো জিরো পভার্টি। বুঝলেন? 3 একটা জিরো কোত্থেকে আসলো। সো যদিও এসডিজি তৈরি হওয়ার আগেই উনি পভার্টি জিরোর কথা বলেছেন। তো এবং এমডিজি তৈরি করার সময় উনি জিরো বলার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা 15 বছরে সম্ভব না, সেটা সবাই বুঝতো। এই কারণে এটা এমডিজিতে অন্য ধরনের রিপ্রেজেন্টেশন ছিল। সো এই 17টা গোল তৈরি করে এখন নতুন করে এসডিজিস তৈরি হলো। সো আগেকার গোলগুলোতে শুধু ডেভেলপিং কান্ট্রি ছিল, এবার ডেভেলপড কান্ট্রিও এখানে যুক্ত হলো। দেন ইট বিকেম ভেরি পপুলার। আগে যদি এমডিজিস নিয়ে অত কথাবার্তা হয়নি, কিন্তু এসডিজিস এখন সবার মানে মোটামুটি অনেকে এসডিজি ট্যাগ লাগিয়ে ঘুরে এরকম লোকদেরকে দেখতেছি। তো এই 17টা গোল নিয়ে যাত্রা শুরু হলো 2016 থেকে 2030। তার মানে আমাদের হাতে আছে মাত্র 5 বছর। সো এই 5 বছরের মধ্যে এই গোলগুলো আসলে হবে কিনা। সো এটা চালাইতেছে হলো ইউএন নামে একটা অর্গানাইজেশন, খুব ভদ্র একটা অর্গানাইজেশন। ওনারা কোদালকে কোদাল বলতে পারেন না, খুবই মানুষকে রিকোয়েস্ট করতে পারেন ভাই এটা করেন সেটা করেন, কিন্তু খুব যেমন ধরেন পভার্টির কথা বলা আছে নো পভার্টি,
ওনারা বলে না আর কি যে কীভাবে করতে হবে, ওনারা বলে দেন যে আপনারা পভার্টি কমান, এই পর্যন্ত ওনারা বলে দিতে পারেন। আরেকটু অ্যাকশন রিলেটেড কাজ করা যায় কিনা, সো সেটা হলো কথা। তো ওনার এই 3-0 ভিতরে একটা জিরো হলো নো পভার্টি, যেটা এসডিজির গোল 1 নম্বরের সাথে যায়। এবং এই গোলটাতে উনি আরেকটা শব্দ ইনক্লুড করেছেন, সেটাকে বলতেছেন জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন। সো পভার্টির অনেকগুলো রিজন আছে, সো একটা বড় রিজন হলো যে এই ওয়েলথ কনসেন্ট্রেশনটা। সো আপনাকে একটু এই ওয়েলথ কনসেন্ট্রেশনটা সম্পর্কে একটু বলি। উনি আরও খুব সুন্দরভাবে বলেন একটা স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে আপনার পৃথিবীতে যে পরিমাণ জনসংখ্যা আছে, মনে করেন যে 8 বিলিয়ন লোক, 50% মানে নিচের 50% লোক যেই পরিমাণ ওয়েলথ, যে পরিমাণ অ্যাসেট ওনাদের কাছে আছে, একই পরিমাণ ওয়েলথ আছে হলো পৃথিবীতে মাত্র কয়েকজন লোকের হাতে। মানে ধনী আর গরিবের ভিতরে আমরা জানি যে ধনী লোক আছে। একটু আগে আপনার যেই ইকোনমিক পিরামিডটা দেখাইলাম, ওই পিরামিডে বলতেছে 2% লোক হলো যারা $20,000 উপরে যাদের পারচেজ পাওয়ার আছে। সো এর ভিতরে আপনিও হয়তো আছেন একজন। কিন্তু কিছু লোক আছে যে এত ধনী, ওনাদের হাতে এত টাকা আছে যে কয়েকজন মিলে যেই পরিমাণ অ্যাসেট ওনারা ধারণ করে আছে, পৃথিবীর নিচের 50% লোক একই পরিমাণ টাকা আছে। ইভেন এমনও ধনী লোক আছে যার সম্পদের পরিমাণ একটা দেশের, আফ্রিকার কোনো একটা দেশের সম্পদের পরিমাণের সমান। এটা একটু ব্যাখ্যা করি। সো যেমন ধরেন এটা একটা ওয়াইন গ্লাস দিয়ে বোঝানো যায়। উপরের যেই ইয়েটা দেখতেছেন সম্পদের পরিমাণটা ওইখানেই বেশি, নিচে জাস্ট টাইনি লিটল কিছু সম্পদ আছে আর কি, যে সারা ওয়ার্ল্ড 50% অফ দ্য পপুলেশনের জন্য। তো এই যে মুষ্টিমেয় কয়েকজন লোক ধরে আছে, এই লোকদের আসলে সংখ্যাটা কত? সো এইখানে একটা অ্যালার্মিং সিচুয়েশন যেটার কথা বলতেছি। 2010 সালে এই লোকদের সংখ্যা ছিল 388, 2012 সালে 159, প্রায় অর্ধেক কমে গেছে। 2015-16 সালে এসে এর জনসংখ্যা হয়েছিল 8 জন। এই 8 জন মানে কি? আবারও বলতেছি, এই 8 জনে যেই পরিমাণ সম্পদ দখল করে আছে, ওয়ার্ল্ডের পপুলেশনের নিচের 4 বিলিয়ন অর্ধেক লোক একই পরিমাণ ওয়েলথ আছে। এবার চিন্তা করেন ওনারা কী পরিমাণ ধনী। বা যাদেরকে চিনি, এই যে যেমন ধরেন আমি 12 জনের ভিতরে কয়েকজনের নাম এখানে দিলাম। এলন মাস্ক আছে, ল্যারি এলিসন আছে, এদের সম্পদের পরিমাণ দেখেন $340 বিলিয়ন একজনের সম্পদের পরিমাণ। একটু হয়তো উঠানামা করে, কিন্তু মোটামুটি এই ধরনের ওয়েলথ ওনারা ধারণ করে আছেন। এবং এই 8 জন বা 2025 সালে 12 জন এরকম লোকদের যে পরিমাণ সম্পদ আছে, পৃথিবীর অর্ধেক লোকের, নিচের অর্ধেক লোকের একই পরিমাণ সম্পদ আছে। এরকম ওয়ার্ল্ড আমরা চাই না। এই বড় লোক, এটা দোষ তো ওনাদের না। ওনারা যেভাবে টাকা কামাই করতেছেন, ওনাদের যে ইকোনমিক স্ট্রাকচার আমরা তৈরি করছি, যে বিজনেস মডেল আমরা তৈরি করে দিছি, দোষটা হলো সিস্টেমের, দোষটা ওনাদের না। কিন্তু এই সিস্টেমের ভিতর এমন যে আপনি নিচে এই বটম অফ দ্য পিরামিডে যতই হার্ড ওয়ার্ক করেন, যতই পরিশ্রম করেন না কেন, আপনার সম্পদের পরিমাণ যদি একটু বাড়ে, ওনার সম্পদের পরিমাণ বাড়বে হলে এতটুকু। কেমন? যেমন ধরেন যে ফেসবুকে আপনি যদি আজকে একটা অ্যাকাউন্ট খুলেন, সাথে সাথে $45 থেকে $50 গুনবেন হলো মার্ক জাকারবার্গ। সো আপনি নিচের লেয়ারে যতই পরিশ্রম করেন না কেন, টাকা উঠে যাবে। অনেক ফেসবুক অ্যাকাউন্ট খোলা তো কোনো খারাপ কিছু না, আপনার এটা কাজে লাগতেছে, আমার কাজে লাগতেছে, আমরা উপকারও পাচ্ছি। কিন্তু কেউ না কেউ কিছু না কিছু বিজনেস লুজ করতেছে। সো সেটার যেমন ধরেন যে আমাদের একসময় অনেকেই ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেন, ওটা ওনারও লাভ হয়, কারণ উনি আরও বেশি লোকের কাছে ওনার প্রোডাক্টটাকে এক্সপ্লেন করতে পারতেছেন, সুযোগ পাচ্ছেন। কিন্তু আসলে আগে যেই অ্যাডভার্টাইজমেন্টের কোম্পানিটা ছিল, ওই কোম্পানিটার বিজনেসটা লুজ হচ্ছে। তার মানে টাকাটা আপনার কমিউনিটিতে থাকছে না, টাকাটা চলে যাচ্ছে বড় লোকদের হাতে। সো এরকম অনেক এক্সাম্পল আছে যার কারণে ওনার সম্পদটা চলে যাচ্ছে এখানে। এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। এই স্ট্রাকচারটা চেঞ্জ না করলে আমাদের যেটা বলতেছি, একটা রিজন যে আমরা পভার্টি জিরোকে আসলে চেক করতে পারবো না। বলেন আর কি যে এই ওয়েলথ কনসেন্ট্রেশনটা আসলে কীভাবে স্টপ করা যায়? যদি স্টপ নাও করা যায়, ক্যান উই ইভেন ডিলে দি প্রসেস? যে 2010 সাল থেকে দেখেন 2016 সালে এসে 388 জন ছিলেন যেই পরিমাণ ওয়েলথ ধরে রাখতে, এখন এটা চলে আসতেছে মুষ্টিমেয় কয়েকজনের হাতে। সো এই টাইমিংটাও যদি আমরা ডিলে করে দিতে পারি, দেন অলসো ইট উইল সলভ দ্য প্রবলেম। ওয়েলথ কনসেন্ট্রেশন মানে ধনী আর বড় লোকদের ভিতরে গ্যাপটা কমানোর
কিছু কিছু টুল আছে। একটা টুল হলো সোশ্যাল বিজনেস করা। যারা সোশ্যাল বিজনেস সম্পর্কে জানেন তারা তো জানেন, যারা না জানেন তাদের কাছে আমি শুধু একটা পয়েন্ট বলে রাখি। সোশ্যাল বিজনেসের একটা বড় চ্যালেঞ্জের জায়গা আছে, যেটা হলো মানে কোম্পানিটা আর ইনভেস্টরের ভিতরে একটা সম্পর্ক। এই যে বড়লোক যাদের কথা বলতেছি, ওনাদের বড়লোক কারণ হলো ওনারা হচ্ছে একজন ইনভেস্টর, কোম্পানির একটা ডিভিডেন্ড ওনারা এনজয় করেন। সো কোম্পানিটা যতই বড়লোক হোক, মানিটা চলে যায় ইনভেস্টরদের কাছে, যার কারণে ওনারা বড়লোক। সো একটা হতে পারে যে ইনভেস্টমেন্টের এই ফ্লোটাকে স্লো করে দেওয়া, ডিলে করে দেওয়া, বা এটাকে আরও কমিয়ে দেওয়া। তো সোশ্যাল বিজনেস বলে আর কি যে এই ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত নেবেন শুধু কেবলমাত্র যে পরিমাণে ইনভেস্ট হয়েছে ঠিক ওই পরিমাণে। তাহলে দেখা যাবে যে বড়লোক আরও তো বড়লোক হতে পারতেছে না। সো এটা হলো একটা টুল সোশ্যাল বিজনেস। উনি 3-0 অ্যাচিভ করার জন্য 4টা টুলের কথা বলেন। সো এই 4টা টুল কী কী জিনিস? একবারে নিচে আছে হলো সোশ্যাল বিজনেস, যেটার কথা বলি। এবং সবাইকে যে সোশ্যাল বিজনেস করতে হবে তাও না। উনি বলে যে ওয়ার্ল্ডে যত বিজনেস আছে, এই বিজনেসের যদি 3% যদি সোশ্যাল বিজনেসে আনা যায়, তাহলে পৃথিবীকে চেঞ্জ করা সম্ভব। এই পভার্টিকে আমরা যতটুকু পারি মানে আরও অনেক স্পিডে দূর করা সম্ভব। আজকে মোটামুটি আমি 3-0 নিয়ে কথা বলতে বসছিলাম। সো 3-0 হিসেবে 3টা জিরোর একটা জিরো নিয়ে কথা বললাম। এরপরে যেটা আনএমপ্লয়মেন্ট আছে, ইটস সুপার ইন্টারেস্টিং একটা জায়গা। আরেকটা হলো জিরো নেট কার্বন ডাইঅক্সাইড, এটা কীভাবে কার্বন ডাইঅক্সাইড এমিশন সেটাও কীভাবে করা যায়, সেটা নিয়ে নিশ্চয়ই এর পরবর্তী ইয়েতে বলবো। যে 3-0 অ্যাচিভ করার জন্য আমাদের 4টা টুল দরকার। তো ওর ভিতরে 4টা টুলের ভিতরে একটা টুল হলো সোশ্যাল বিজনেস। তো আজকে এই পর্যন্তই রাখি। আবার দ্বিতীয় এবং তৃতীয় যে জিরো ভিশনগুলো আছে এগুলো নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।